ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের প্রভাব এবার প্রকট হয়ে উঠেছে ইতালিতে। দেশটির 15টি শহরে রেড অ্যালার্ট জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন পার করেছে ফ্রান্সের পাশাপাশি যুক্তরাজ্য এবং স্পেনেও তাপমাত্রা পূর্বের সব রেকর্ড ছাড়িয়েছে। শারমিন স্বপ্নার প্রতিবেদন। পশ্চিম ও মধ্য ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল বর্তমানে সাম্প্রতিক কয়েক দশকের অন্যতম শক্তিশালী তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে। উত্তর আফ্রিকা থেকে আসা অত্যন্ত উষ্ণ বায়ু এবং শক্তিশালী উচ্চচাপ বলয়ের কারণে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়েছে। আর এর সরাসরি প্রভাব পড়েছে ইতালিতে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় 15টি শহরে রেড অ্যালার্ট জারি করেছে। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে ইতালির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা জনস্বাস্থ্য ও দৈনন্দিন জীবনে ফেলতে পারে বড় ধরনের প্রভাব। এদিকে প্রতিবেশী দেশ ফ্রান্সে পরিস্থিতি আরও উদ্বেগজনক। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, 1947 সালের পর সবচেয়ে উষ্ণ রাত পার করেছে ফ্রান্স। দেশটির 54টি বিভাগে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে এবং কয়েকটি এলাকায় তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। ফ্রান্সের পাশাপাশি যুক্তরাজ্য এবং স্পেনও তাপমাত্রার পূর্বের সব রেকর্ড ছাড়িয়েছে। যুক্তরাজ্যের আবহাওয়া অফিস তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার ব্যাপারে পূর্বাভাস দিয়েছে। এটি হলে তাপমাত্রা 1957 ও 1976 সালের রেকর্ডকে ছাড়িয়ে যাবে। এছাড়া স্পেনের সান সেবাস্টিয়ানে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এটি স্বাভাবিক তাপমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ। আবহাওয়াবিদরা বলছে, ওমেগা ব্লক নামক একটি বিশেষ আবহাওয়া পরিস্থিতির কারণে উত্তর আফ্রিকা ও সাহারা মরুভূমি থেকে আসা গরম বাতাস ইউরোপের উপর আটকে গেছে। বাতাস চলাচল না থাকায় এই গরম আরও তীব্র আকারে অনুভূত হচ্ছে। শারমিন স্বপ্না, ৭১। জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে পরিযায়ী পাখিদের জীবনচক্রে। অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি, বাসা তৈরির ব্যর্থতা এবং খাদ্য প্রাপ্যতার সময়সূচিতে পরিবর্তনের কারণে সংকটে পড়ছে বহু প্রজাতির পাখি। কানাডার পাখি গবেষকরা বলছেন, জলবায়ুর পরিবর্তনের ফলে টরন্টোর টমি থমসন পার্কে বসন্ত ও গ্রীষ্মে পাখির সংখ্যা কমছে। আর পাখির সংখ্যা কমে যাওয়া শুধু একটি প্রজাতিগত সংকট নয়, এটি প্রকৃতির বৃহত্তর ভারসাম্যহীনতারও গুরুত্বপূর্ণ সংকেত। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। ভোরের আলো ফোটার আগেই কানাডার টরন্টো টমি থমসন পার্কে নীরব অভিযান শুরু হয় পাখি গবেষক শেন এবারথেনির। টর্চ হাতে নিঃশব্দ পায়ে এগিয়ে যান তিনি সূক্ষ্ম জালে আটকে পড়া পাখিদের খোঁজে। তার প্রতিদিনের এই পর্যবেক্ষণ এখন শুধু পাখি গণনা নয়, বরং জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের এক জীবন্ত চিত্র। শেন এবারথেনির ভাষায়, এই পার্কটির ওপর দিয়ে যাওয়া পরিযায়ী পাখিদের উপর নজর রাখা জলবায়ু পরিবর্তনের প্রভাব বোঝার অন্যতম উপায়। উপর দিয়ে উড়ে যাওয়া পরিযায়ী পাখিদের পর্যবেক্ষণ করার জন্যই এই স্টেশনটি তৈরি করা হয়েছে। আমরা একটি প্রধান পরিযায়ী পথের কেন্দ্রস্থলে আছি এবং পর্যবেক্ষণের জন্য এটি একটি চমৎকার জায়গা। প্রতিদিন পাখিরা ঘুম থেকে ওঠারও আগে তাদের ধরার জন্য এক সারি বিশেষ ধরনের জাল খোলা হয়। প্রতিদিন এই পার্কে গড়ে 100 থেকে 150টি পাখির তথ্য সংগ্রহ করা হয়। ব্যস্ত সময় সংখ্যাটি ছাড়িয়ে যায় আরও অনেক। তবে সম্প্রতি প্রকাশিত 2025 সালের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য, যেখানে বলা হয়েছে তাপমাত্রার কারণে বসন্ত ও গ্রীষ্মে পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। গত জুন মাসে আমাদের এখানে একটি প্রচণ্ড তাপপ্রবাহ হয়েছিল, যেখানে হিউমিডেক্স 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে গিয়েছিল এবং গ্রীষ্মকালে প্রজননকারী পাখিদের ওপর পর্যবেক্ষণের সময় আমরা লক্ষ্য করেছিলাম ওই এলাকায় উঠতে শেখা পাখির বাচ্চার সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। একই সঙ্গে অতিরিক্ত গরমে বাবা মা পাখির পক্ষে বাসার তাপমাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বদলে যাচ্ছে প্রকৃতির সময়সূচিও। এদিকে বসন্ত দ্রুত উষ্ণ হয়ে যাওয়ায় পোকামাকড়ের সংখ্যা বাড়ছে, যার ফলে অনেক পরিযায়ী পাখি তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে না। আর এর সবচেয়ে বড় প্রভাব পড়ছে চিমনি সুইফট, সোয়ালো ও ফ্লাই ক্যাচারের মতো পোকাভোগ পাখির ওপর। স্থানীয় বাসিন্দারা বলছেন, আগের তুলনায় কমেছে পাখির কিচিরমিচির।
এমন পরিস্থিতিতে বিজ্ঞানীদের কাছে এখন প্রতিটি পাখির তথ্যই গুরুত্বপূর্ণ, কারণ একটি ছোট পাখির বেঁচে থাকা বা হারিয়ে যাওয়া জলবায়ু পরিবর্তনের বড় বৈশ্বিক সংকটেরই একটি সংকেত। নাহিদা রিন্থি, একাত্তর। ইরানে যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে একটি প্রস্তাব পাশ হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী ইরানের সামরিক অভিযান চালাতে বা পরবর্তী কোনো পদক্ষেপের আগে কংগ্রেসের বাধ্যতামূলক অনুমোদন নিতে হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মঙ্গলবার প্রস্তাবটি 50-48 ভোটে পাশ হয়েছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে এটি মার্কিন প্রতিনিধি পরিষদে অনুমোদিত হয়েছিল। মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধ সংক্রান্ত প্রস্তাব কংগ্রেসের উভয় কক্ষে সফলভাবে পাশ হয়েছে। যুদ্ধ সংক্রান্ত এই প্রস্তাবে ইরানের বিরুদ্ধে শত্রুতা বন্ধ করে মার্কিন সশস্ত্র বাহিনীকে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কংগ্রেসের অনুমোদন পেলে ট্রাম্প ইরানে সামরিক শক্তি ব্যবহার করতে পারবেন, যদিও এটি মূলত একটি প্রতীকী পদক্ষেপ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ধারণা করা হচ্ছে এই প্রস্তাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেটো দেবেন। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও চুক্তির শর্ত নিয়ে রয়ে গেছে বড় ধরনের মতপার্থক্য। ওয়াশিংটন সর্বোচ্চ মাত্রার পরমাণু নজরদারির দাবি তুললেও তেহরান জানিয়েছে, চুক্তি সইয়ের আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে পারমাণবিক সংস্থা পরিদর্শনের সুযোগ দেয়া হবে না। এদিকে মার্কো রুবিও বলেছেন, সম্ভাব্য কোনো চুক্তির অধীনেও ইরানকে হরমুজ প্রণালীতে টোল আদায়ের অনুমতি দেয়া হবে না। ফলে আলোচনার অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। নাহিদা রিন্থির আরও একটি প্রতিবেদন। পরমাণু চুক্তির পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, তবে কমছে না দুদেশের মতপার্থক্য। 60 দিনের কূটনৈতিক সময়সীমার মধ্যে সমঝোতার চেষ্টা চলছে, কিন্তু পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক নজরদারি, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দুদেশের অবস্থান এখনও বিপরীতমুখী। ফলে আলোচনার টেবিলে সম্ভাবনার পাশাপাশি রয়ে গেছে নতুন অনিশ্চয়তাও। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরান প্রথম দফার শান্তি আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেন, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের আমন্ত্রণ জানাতে সম্মত হয়েছে। একই সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আইএই এর সর্বোচ্চ পর্যায়ের নজরদারিতে সম্মতি দিয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আইএই এর পরিদর্শকদের প্রবেশাধিকারের অনুমতি দেওয়া হবে না। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালকের সাথে আমাদের কোনো বৈঠক হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনেরও আমাদের কোনো পরিকল্পনা নেই। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, চূড়ান্ত চুক্তি হলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা হবে এবং ইরান কোনো ধরনের টোল আদায় করতে পারবে না। হরমুজ আন্তর্জাতিক জলপথ, কোনো দেশই আন্তর্জাতিক জলপথে টোল আদায় করতে পারে না। এটাই বিদ্যমান আন্তর্জাতিক আইন। সারা বিশ্বের আন্তর্জাতিক জলপথগুলোতে এমনই নিয়ম এবং আমরা আশা করি এখানেও তাই হবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামাবাদ সফরে জানিয়েছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার অংশ নয়। এছাড়াও ইরানের সামরিক কৌশলে এসেছে পরিবর্তনের ইঙ্গিত। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং ইরানের সংঘাতের কারণে পারস্য উপসাগরে আটকে পড়া 11,000-এর বেশি নাবিককে সরিয়ে নিতে বড় ধরনের অভিযান শুরু করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা আইএমও। সংস্থাটি জানিয়েছে, নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ইরান, যুক্তরাষ্ট্র, ওমান সহ উপসাগরীয় দেশগুলোর সহযোগিতায় পরিচালিত হবে এই উদ্ধার কার্যক্রম। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 5ম দফার আলোচনা শুরু হয়েছে। নাহিদা রিন্থি, একাত্তর। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে সাময়িক অব্যাহতি পাওয়ায় বিপুল অর্থনৈতিক সুবিধা পাওয়ার আশা দেখছে ইরান। তবে 4 দশকেরও বেশি সময় ধরে চলে আসা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ছিন্ন করা এতটা সহজ হবে না। বিশেষজ্ঞরা বলছেন, এই জটিল আইনি ও রাজনৈতিক কাঠামো ভাঙতে সময় লাগতে পারে বহু বছর। এছাড়া কোম্পানিগুলো এখনই ইরানে বড় বিনিয়োগের ঝুঁকি নেবে না। বিস্তারিত ওরিসুল ইসলামের রিপোর্টে।
ইরানের উপর যুক্তরাষ্ট্রের কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল হওয়ায় দেশটির অর্থনীতিতে নতুন আশার সঞ্চার হয়েছে। আগামী ২১শে আগস্ট পর্যন্ত মার্কিন সাধারণ লাইসেন্সের আওতায় অপরিশোধিত তেল ও পেট্রোকেমিক্যাল বিক্রি করতে পারবে ইরান। মাত্র ২ মাসের এই সাময়িক ছাড় থেকেই কয়েকশো বিলিয়ন ডলার আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সাময়িক ছাড় স্থায়ী অর্থনৈতিক স্বস্তির নিশ্চয়তা নয়। তাদের মতে সমীকরণটি এত সহজ নয়। ১৭৮৯ সালের জিম্মি সংকটের পর থেকে পারমাণবিক কর্মসূচি, মানবাধিকার লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থনের অভিযোগে ইরানের উপর নিষেধাজ্ঞা দেয় পশ্চিমারা। শুধুমাত্র ২০২৩ সাল থেকেই ১,০০০-এর বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান, জাহাজ ও বিমানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। আন্তর্জাতিক ও আইনি মারপ্যাচে এই জটিল জাল ভাঙা হবে দীর্ঘমেয়াদী এক প্রক্রিয়া। মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশে কিছু নিষেধাজ্ঞা তুলতে পারলেও কংগ্রেসের পাশ করা আইনগুলো বাতিলে লাগবে আইন প্রণেতাদের সবুজ সংকেত। আর এরই মধ্যে এই চুক্তির তীব্র বিরোধিতা শুরু করেছেন রিপাবলিকানরা। মার্কিন অর্থ শেষ পর্যন্ত ইরানের শক্তিশালী আধাসামরিক বাহিনী আইআরজিসির হাতে চলে যাবে কিনা তা নিয়ে ওয়াশিংটনে চলছে তুমুল বিতর্ক। নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হলেও বহুজাতিক কোম্পানিগুলো এখনই ইরানে বড় বিনিয়োগের ঝুঁকি নিতে নারাজ। চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার সাথে তেহরানের সম্পর্ক এবং মার্কিন মামলার ভয় তাড়িয়ে বেড়াচ্ছে বৈশ্বিক ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানগুলোকে। বিশেষজ্ঞদের মতে ৬০ দিনের এই লাইসেন্স ইরানের অর্থনীতিতে কিছুটা অক্সিজেন দিলেও ৪ দশকের নিষেধাজ্ঞার জট পুরোপুরি খুলতে পার হতে হবে আরও বহু বছরের আইনি ও রাজনৈতিক জটিল পথ। অরিসুল ইসলাম, ৭১। ইরান ও তার সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে চলমান লড়াই চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের ওপর সামরিক নির্ভরতা থেকে ইসরায়েলকে মুক্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ইসরায়েলের নিজস্ব অস্ত্র উৎপাদন সক্ষমতা গড়ে তোলা দরকার বলেও উল্লেখ করেন তিনি। পশ্চিম তীরে রিজার্ভ কমব্যাট অফিসারদের সাথে এক বৈঠকে নেতানিয়াহু বলেন, গত কয়েক বছর ধরে আমেরিকার কাছ থেকে অনেক সমর্থন পেয়েছে ইসরায়েল, তবে ইসরায়েলের নিজস্ব স্বাধীন অস্ত্র উৎপাদন ব্যবস্থা প্রয়োজন। নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইরান ও তার সহযোগীদের ওপর কঠোর আঘাত করেছে, কিন্তু এটি এখনো শেষ হয়নি। ইসরায়েল আগামী ৩০ বছরে কোথায় থাকবে তা তার নিজস্ব শক্তির উপর নির্ভর করছে বলেই জানান নেতানিয়াহু। ব্রিটেনে লেবার পার্টির নেতৃত্ব নিয়ে জল্পনার মধ্যেই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও অ্যান্ডি বার্নহ্যামের মধ্যে অনুষ্ঠিত বৈঠক হয়েছে। গত সপ্তাহে মেকারফিল্ড উপনির্বাচনে জয় পাওয়ার পর এটি দুই নেতার প্রথম বৈঠক। স্টারমার ও বার্নহ্যামের মধ্যে প্রায় ১ ঘন্টা চলে এই বৈঠক। এর মধ্যেই প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, লেবার নেতৃত্বের সম্ভাব্য প্রার্থী হিসেবে বার্নহ্যামকে সরকারি সিভিল সার্ভিস ব্রিফিংয়ে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার কিয়ার স্টারমার ঘোষণা দেন, নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনিই প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন। তবে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত বড় কোনো নতুন নীতি বা অতিরিক্ত ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হবে না। ইউক্রেনের সাথে ফের শান্তি আলোচনা শুরু করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ পর্যন্ত ইস্তাম্বুলে এবং যুক্তরাষ্ট্রের অ্যাঙ্করেজ শহরে রাশিয়া ইউক্রেন যুদ্ধাবসান ইস্যুতে যত আলোচনা হয়েছে, সেসবের ভিত্তিতেই নতুন দফার শান্তি আলোচনা শুরু করা যেতে পারে বলে মনে করেন তিনি। মঙ্গলবার ক্রেমলিনে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের এক বৈঠকে ইউক্রেনের সাথে ফের শান্তি আলোচনা শুরুর পর গুরুত্ব আরোপ করেন পুতিন। বৈঠকে পুতিন বলেন, ইউক্রেনের সঙ্গে ফের শান্তি আলোচনা শুরু করতে রাশিয়া প্রস্তুত। বর্তমানে দুই দেশের কূটনৈতিক আলোচনা স্থবির থাকায় ইউক্রেন সুযোগ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন একদিকে নিজেদের জন্য অনুকূল শর্ত তৈরি করছে, অন্যদিকে রাশিয়ার অভ্যন্তরে ঘন ঘন হামলা করছে। সবশেষ চলতি বছর জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে ৩ দফা বৈঠক হয়েছে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। এসব বৈঠকে বড় কিছু না হলেও দু দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সেসব চুক্তির ভিত্তিতেই ফের শান্তি সংলাপ শুরু করা যায় বলে মনে করছেন পুতিন।
ডেঙ্গুর ভয়াবহ বিস্তার ঠেকাতে বিশেষ অভিযান শুরু করছে শ্রীলঙ্কা সরকার। মশার প্রজনন স্থল শনাক্ত ও ধ্বংস করতে দেশটির সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের নিয়ে গঠন করা হচ্ছে বিশেষ ইউনিট। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, দেশ জুড়ে মশার বংশবিস্তার ঠেকাতে বুধবার থেকে শুরু হবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। পাশাপাশি যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান মশার প্রজননের সুযোগ তৈরি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, জুনের শুরু থেকে ডেঙ্গু সংক্রমণ দ্রুত বাড়ছে। চলতি সপ্তাহে একদিনেই 1000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর ওপর বড় চাপ তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। এছাড়াও শ্রীলঙ্কায় চলতি বছরে এখন পর্যন্ত প্রায় 50,000 ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে 29 জন। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মাদক পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত অন্তত 7 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার দেশটির কারাগারে অভিযুক্তদের সর্বোচ্চ সাজা কার্যকর করা হয়। এ নিয়ে চলতি বছর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা 100 জনে পৌঁছেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মঙ্গলবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে 5 জন মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এ নিয়ে মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 65 জনে, যাদের মধ্যে 43 জনই বিদেশি নাগরিক। চলতি বছর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর করা 100 জনের মধ্যে 48 জন সৌদি, 12 জন ইথিওপিয়ান, 7 জন পাকিস্তানি, 6 জন সুদানি, 4 জন ইয়েমেনি এবং 4 জন সিরিয়ান নাগরিক। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ঘটনাকে কর্তৃপক্ষের বিবেকহীন এবং বেআইনিভাবে মৃত্যুদণ্ড ব্যবহারের এক নির্মম মাইল ফলক বলে নিন্দা জানিয়েছে। আবারও আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মালয়েশিয়া সফরকালে দুই শীর্ষ নেতার বৈঠক, আলোচনা সহ নানা কর্মকাণ্ডের একটি ভিডিও প্রকাশ করা হলে বিষয়টি সবার প্রশংসা কুড়ায়। প্রবাসীরা বলছেন, আয়োজনটি দুই দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে সুন্দরভাবে উপস্থাপন করেছে। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন মোস্তফা ইমরান রাজু। 2 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরু থেকেই তাকে ও তার সফরসঙ্গীকে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে দেয়া হয় আনুষ্ঠানিক অভ্যর্থনা। সফরের অন্যতম আলোচিত অংশ হয়ে ওঠে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও, যেখানে দুই দেশের শীর্ষ নেতার বৈঠক, আলোচনা, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক বিনিময়ের নানা দৃশ্য তুলে ধরা হয়। ভিডিওটির পুরো বর্ণনার আবহ সঙ্গীত হিসেবে